এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে বিগ ব্রেকিং আপডেট অনেকেই রয়েছে যাদের নামটা এই যে এই লিস্টে এসেছে তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পেত। এবার আগে বলা হয়েছিল কি পিএম কিষাণ প্রকল্পে টাকা পেলে এবং কৃষক বন্ধু পেলে তাদের কিন্তু ভেরিফিকেশনটা করতে হবে না। তবে এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকের নাম এমন এসেছে তাদের কিন্তু কৃষক বন্ধু রয়েছে এবং পিএম কিষাণও রয়েছে, যার জন্য অবশ্যই আপনাদের সবাইকে বলবো আপনারা যারা পঞ্চায়েত এলাকার আন্ডারে বসবাস করছেন আপনি পঞ্চায়েতে যান, এবং যারা আপনারা পৌরসভাতে বসবাস করছেন অবশ্যই পৌরসভাতে গিয়ে যে নামের লিস্টটা ওই লিস্টটায় অবশ্যই আপনার নামটা আছে কিনা চেক করুন। ওই লিস্টে নাম থাকলেই আপনাকে ভেরিফিকেশন করতে হবে এক কথায় বলতে গেলে, যার জন্য অবশ্যই আপনাদের কিন্তু লিস্টটা চেক করতে হবে। এই যে লিস্ট এটা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি পৌরসভা এলাকায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অবশ্যই ব্লকের নাম দেখতে পাবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ভিলেজের নাম, তারপরে স্কিমের নাম লেখা রয়েছে, তারপরে স্যাংশন নম্বর এবং নেম অফ বেনিফিশিয়ারি জায়গায় এখানে কিন্তু আপনার নামটা লেখা থাকবে, এবং ডান দিকে আপনার আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এইগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনি ওই ব্যক্তি কিনা। ওকে, কারণ একই নামে অনেকজন থাকতে পারে। এবার অবশ্যই এই লিস্টে আপনার নামটা থাকলে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাকে 31শে জুলাই 2026 তারিখের মধ্যে জমা করতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ নতুনভাবে নতুন একটি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা সম্পূর্ণ কীভাবে ফিল আপ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ফর্মের সঙ্গে যে গুরুত্বপূর্ণ 12টি ডকুমেন্টস লাগছে ওই ডকুমেন্টসগুলো কী কী। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান যে ফর্মটা ওই ফর্মটাও ওপেন করে রেখেছি। এই ফর্মের প্রথমেই লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশান এর জন্য যাচাইকরণ ফর্ম। এবার এই ফর্মের প্রথমে কি দিতে হচ্ছে, প্রথমে এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু আইডি। এখানে কিন্তু আপনাকে কৃষক বন্ধু আইডি লিখতে হবে। এবার এই আইডি আপনি কোনখান থেকে পাবেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং ওখানে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করে আপনার আধার নম্বর কিংবা মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে কিন্তু এই নাম্বারটা বেরিয়ে আসবে। তো সবার প্রথম দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনি কিভাবে সংগ্রহ করবেন, এবং তারপরে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি এই ফর্ম ফিল আপটা কীভাবে সঠিকভাবে করবেন। কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে বের করার জন্য সবার প্রথম আপনাদের কৃষক বন্ধুর যে পোর্টাল রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু www.government.in এই পোর্টালে আপনাদের আসতে হবে। এই পোর্টালে আসার পর কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং এখানে সিলেক্ট অপশানের জায়গায় যে কোনো একটা অপশন সিলেকশন করবেন। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার এইগুলো দিয়ে আপনি কিন্তু আপনার কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি বের করতে পারেন। তো এখানে কিন্তু ভোটার আইডি কার্ড, আধার কার্ড সবার কাছে রয়েছে। তাছাড়াও কিন্তু আপনি চাইলে মোবাইল নাম্বারটা সিলেকশন করে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে আপনার কেবি আইডি বের করতে পারেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আমি মোবাইল নাম্বারটা সিলেকশন করছি। মোবাইল নাম্বারটা সিলেকশন করার পর এখানে কিন্তু নিচে আইডি কার্ড নাম্বারের জায়গায় আমাকে মোবাইল নাম্বারটা বসাতে হবে। যদি আপনি আধার কার্ড সিলেকশন করে থাকেন এখানে কিন্তু নিচের ঘরটায় আধার কার্ডের নাম্বার বসাতে হবে। আবার যদি আপনি ভোটার আইডি কার্ড সিলেকশন করে থাকেন এখানে কিন্তু অবশ্যই নিচের ঘরটায় ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো এইভাবে কিন্তু আইডি নাম্বারটা বসে দেওয়ার পর এই যে আই এম নট এ রোবট এই অপশনটায় চেকমার্ক করবেন। এই অপশনটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এইভাবে টিক চিহ্ন দেখাবে। তারপরে এখানে নিচে আসার পর সার্চ অপশনে ক্লিক করবেন। এবার সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্ট্যাটাসটা কিন্তু নিচের দিকে এইভাবে খুলবে, যেখানে কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে কেবি আইডি। এবার এই যে কেবি অর্থাৎ কৃষক বন্ধু আইডি দেওয়া রয়েছে এই আইডি কিন্তু আপনাদের ফর্মে লিখতে হবে। ওকে, এবার আপনাদের যেমনটা দেখালাম ওইভাবে কিন্তু আপনাকে কেবি আইডি বের করতে হবে, এবং কেবি আইডি কিন্তু প্রথম ঘরটায় কিন্তু এখানে আইডি নম্বরের জায়গায় এই ঘরটায় আপনাকে লিখতে হবে। এবার এখানে যে ক্রমিক সংখ্যা নম্বর দেওয়া রয়েছে এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে না। এখানে ওই যে পঞ্চায়েত কিংবা পৌরসভায় আপনি ফর্মটা জমা করছেন ওখানটায় কিন্তু ক্রমিক সংখ্যাটা লিখে দেওয়া হবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু কি বলা হচ্ছে যে সুবিধাভোগী
ভোগীর নাম, এখানটায় কিন্তু কৃষকের নামটা লিখতে হবে, মানে যে কৃষক ভেরিফিকেশন করছে তার নামটা লিখতে হবে। তারপরে এখানে পিতা অথবা স্বামী কিংবা অভিভাবকের নামের জায়গায় আপনার বাবার নামটা লিখবেন। তারপরে সম্পূর্ণ অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসের জায়গায় ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম, তারপরে জেলার নাম, তারপরে ব্লক অফিসের নাম লিখতে হবে, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এবং তারপরে আপনার মৌজার নাম লিখতে হবে। এবার মৌজার নামটা আপনি কিন্তু আপনার জমির রেকর্ড কিংবা পর্চাতে পেয়ে যাবেন। ওকে, দ্বিতীয় সেকশন রয়েছে এখানে ব্যাংকের বিবরণ। এখানে কিন্তু আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। এখানে কি বলা হচ্ছে, এখানে প্রথমে বলা হচ্ছে যে ব্যাংক ও শাখার নাম, যেখানটা কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে। মানে আমি যেমনটা লিখেছি, মানে আমার যেহেতু এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বই রয়েছে তার জন্য এসবিআই লিখেছি এবং তারপরে হাইফেন দিয়ে এখানটায় ডান দিকে শাখার নাম লিখেছি। এইভাবে আপনাকে লিখতে হবে। তো যদি আপনার হয়তো এখানে আইডিএফসি ব্যাঙ্ক রয়েছে তাহলে কিন্তু আইডিএফসি লিখবেন এবং তারপরে হাইফেন দিয়ে এখানে কিন্তু আপনার শাখার নামটা লিখবেন এইভাবে। ওকে, তারপরে এখানে আইপিসি কোডের জায়গায় এখানে কিন্তু আপনার আইপিসি কোড মানে আপনার ব্যাংকের বইয়ের যে প্রথম পাতা ওখানটায় এই কোডটা পেয়ে যাবেন, কোডটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে লিখবেন। এবার এখানটায় অনেকে প্রশ্ন করছে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেব, এই অ্যাকাউন্ট নাম্বারটা কোন অ্যাকাউন্ট নাম্বার হবে, মানে যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেতাম নাকি বর্তমানে একটা অ্যাকাউন্ট খুলেছি যে অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক করেছি ওই অ্যাকাউন্টটা দেব। দেখুন এখানটায় অবশ্যই যেহেতু আপনাদের ভেরিফিকেশন হচ্ছে যার জন্য যে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করেছিলেন ওই সমস্ত যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে অ্যাকাউন্টে আপনি এতদিন কৃষক বন্ধু টাকা পেয়েছেন ওই অ্যাকাউন্টটা আপনাকে এখানটায় অ্যাড করতে হবে কিংবা লিখতে হবে। ওকে, এবার এখানে পরবর্তী 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসে দেবেন যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তারপরে বলা হচ্ছে আধার নম্বর, যেখানটায় আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন। তারপরে এপিক নাম্বার জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন। এবার নতুন যে ফর্মটায় কিন্তু কয়েকটা অপশন যুক্ত করা হয়েছে, যেমন এসি নাম্বার মানে আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বারটা কিন্তু এখানটায় লিখতে হবে। তারপর রয়েছে পার্ট নম্বর মানে আপনার যে বুথ নাম্বার, যে বুথে গিয়ে আপনি ভোটটা দিয়ে থাকেন এখানটা কিন্তু বুথ নাম্বার লিখতে হবে। তারপরে বলা হচ্ছে সিরিয়াল নম্বর মানে আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নম্বরের নামটা রয়েছে ওই সিরিয়াল নম্বরটা এখানটা লিখতে হবে। এবার এই সমস্ত কিছু ইনফরমেশান কোথায় পাবেন, আপনাকে যে বিএলও ভোটের সময় একটা কাগজ দিয়েছিল ওই কাগজে লেখা রয়েছে, অথবা আপনি কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অনলাইন থেকে এইগুলো খুব সহজেই চেক করতে পারেন। যদি এই টপিকে ভিডিও চান তাহলে কিন্তু নিচে কমেন্ট করতে পারেন। এবার বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে যে এসআইআর ডব্লিউবি এলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। এবার এই যে এএসডিডি এর ফুল ফর্মটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট। এইরকম কোনো হয়ে থাকলে এখানে অবশ্যই এস লিখবেন। আর যদি আপনার নামটা 2026-এর ভোটার লিস্টে থেকে থাকে এখানটায় সবাই নো লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, মানে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে এখানে যে পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন, যদি আপনি সিএএ এর জন্য আবেদন করে থাকেন পেন্ডিং হয়ে থাকে এখানে এস লিখবেন, না হলে সবাই নো লিখে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন পিএম কিষাণ এর সুবিধা বই কিনা, এখানে কিন্তু আপনাকে এস নো করতে হবে। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন এখানে এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার প্রধান পেশা কি, মানে আপনি কি কাজ করে থাকেন এখানে কিন্তু ডান দিকে লিখতে হবে। মানে আপনি যে কাজ করে থাকেন আপনার যে জীবিকা ওইটা কিন্তু আপনাকে লিখতে হবে। যদি আপনি কৃষক হয়ে থাকেন এখানে কিন্তু ফার্মার লিখতে পারেন, কিংবা এগ্রিকালচার কিংবা কাল্টিভেশন যে কোনো একটা লিখতে পারেন, সব থেকে ভালো হবে এখানে কিন্তু ফার্মার লিখবেন। ওকে, তাছাড়া যদি আপনি অন্য কোনো কাজ করছেন অবশ্যই কিন্তু ওই কাজের ধরনটা কিন্তু এখানটায় আপনাকে লিখতে হবে। ওকে, তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট উল্লেখ করা রয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ। এখানটায় কিন্তু আপনাকে চাষযোগ্য জমির বিবরণ দিতে হবে, মানে যে রেকর্ড কিংবা পর্চা দিয়ে আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন ওইটা কিন্তু আপনাকে এখানে তথ্য দিতে হবে। এবার প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে জেএল নম্বর। এই জেএল নম্বরটা কোথায় পাবেন, আপনার জমির রেকর্ড কিংবা পর্চা কিংবা আরওআর যে কপি রয়েছে ওখানটায় কিন্তু খুব সহজেই এই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো প্রথম ঘরটায় জেএল নম্বর দেবেন, তারপরে ঘরটায় রয়েছে খতিয়ান নম্বর। এখানে খতিয়ান নম্বর যদি আপনার একের বেশি হয়ে থাকে এখানটায় আমার মতো
কমা দিয়ে লিখলে হবে। ওকে, তো এখানে কিন্তু কমা দিয়ে যতগুলো আপনার এখানে খতিয়ান নম্বর রয়েছে এখানটায় লিখবেন। এবার অনেকেই বলবে যে আমার হয়তো 10টা খতিয়ান নম্বর, কোথায় লিখবো? এখানে কিন্তু লেখার দরকার নেই, এখানে জয়টা খতিয়ান নম্বর ধরবে ওইগুলো কিন্তু বসিয়ে দেবেন কমা দিয়ে দিয়ে। ওকে, তারপর সেম টু সেম ভাবে আপনার কিন্তু কমা দিয়ে দাগ নাম্বার লিখতে হবে। তারপর এখানে কিন্তু আপনার চাষযোগ্য জমির কিন্তু পরিমাণটা এখানে একরে লিখতে হবে, মানে অনলাইনে একরে কিন্তু প্রথম আপনার জমির পরিমাণটা ট্রান্সফার করবেন কিংবা এখানে কিন্তু অবশ্যই কনভার্ট করে নেবেন এবং তারপরে একরের মানটা আপনার জমির পরিমাণটা একরে কনভার্ট করে ওইটা কিন্তু লিখতে হবে আপনাকে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে খতিয়ানের তারিখ কিংবা আরওআর ডেট, যেখানটা কিন্তু আপনাকে ডেট লিখতে হবে, এই ডেটটাও কিন্তু আপনার জমির রেকর্ড কিংবা পর্চাতে রয়েছে। তারপরে বলা হচ্ছে আপনার জমির দখলের ধরনটা কীরকম, মানে আপনি কি জমিটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কারো কাছ থেকে ট্রান্সফার হয়েছে নাকি অন্যান্য কারণ এখানে কিন্তু লিখতে হবে। তো এখানে প্রথম বলা হচ্ছে যে পারচেস, মানে আপনি কি জমি কিনেছেন, যদি কিনে থাকেন এখানে কিন্তু আমার মতো পারচেস লিখবেন। আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে কিন্তু ডেথ মিউটেশন লিখতে পারেন। যদি কারো কাছ থেকে ট্রান্সফার করে থাকেন এখানে কিন্তু ট্রান্সফার লিখতে পারেন। আর যদি অন্যান্য কোনো কারণ হয়ে থাকে সবাই কিন্তু এখানটায় আদার্স লিখে দেবেন। ওকে, তারপরে বলা হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ যে কৃষক ভেরিফিকেশন করছে সে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এখানটায় ইয়েস লিখতে হবে, আর নাহলে সবাইকে নো লিখতে হবে। ওকে, এবার এই গেল প্রথম পৃষ্ঠার ফর্ম ফিল আপ। এবার সবার প্রথম বলে দিই, এই যে প্রথম পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করলেন, যদি আপনি অবিবাহিত কৃষক হয়ে থাকেন এই ফর্মের প্রথমের দিকে মানে এই ফর্মের উপরের দিকে কিন্তু এখানে আনম্যারিড এই শব্দটি লিখে দেবেন, তাহলে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করতে হবে না। কারণ দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা ওই ফর্মটা কিন্তু স্বামী অথবা স্ত্রীর ইনফরমেশন দিতে হবে, যার জন্য অবশ্যই যারা আপনারা অবিবাহিত প্রথম পৃষ্ঠার কিন্তু প্রথম দিকে আপনি আনম্যারিড উল্লেখ করে দেবেন। ওকে, এবার দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা এখানে কাদের ফিল আপ করতে হবে, যারা এখানে বিবাহিত যারা স্ত্রী রয়েছে তাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবার অনেকেই রয়েছে যারা হয়তো এখানে বিবাহিত তবে তার স্বামী কিংবা স্ত্রী মারা গেছে, তাদের কিন্তু এখানে নাম লিখে লেট কিংবা ডেথ উল্লেখ করতে হবে এবং তার ডেথ সার্টিফিকেট কিন্তু ফর্মের সঙ্গে যুক্ত করে জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এবার এখানে কিভাবে ইনফরমেশন দিতে হবে, এখানে বলা হচ্ছে যে স্ত্রীর নামটা স্বামী অথবা স্ত্রীর নামের জায়গায় কিন্তু আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। তারপরে ব্যাংকের বিবরণ, মানে আপনার স্ত্রীর যাবতীয় ইনফরমেশন ব্যাংকের তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথম বলা হচ্ছে ব্যাংক ও শাখার নাম, যেখানটায় এখানে কিন্তু লিখতে হবে এখানে ব্যাংকের নাম, তারপরে হাইফেন দিয়ে এখানে কিন্তু অবশ্যই শাখার নাম লিখতে হবে, তারপরে আইপিসি কোড লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার লিখতে হবে, তারপরে আধার কার্ডের নাম্বার লিখতে হবে, তারপরে আপনার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, তারপরে এসি নাম্বার মানে বিধানসভার নম্বর লিখতে হবে এবং এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে। তো এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আপনার স্ত্রী কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে, যদি পেয়ে থাকে এখানে এস লিখবেন আর না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, মানে যদি আপনার স্ত্রীর নামটা এএসডিডি তালিকায় রয়েছে তাহলে এস লিখবেন, আর যদি এখানে আপনার স্ত্রীর নামটা 2026-এর ভোটার লিস্টে থেকে থাকে এখানটা কিন্তু নো লিখে দেবেন সবাই। তারপরে বলা হচ্ছে এখানে ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন কিনা এস নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনি সিএ এর জন্য আবেদন করেছেন কিনা এখানে এস কিংবা নো লিখবেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা এখানে কিন্তু এস কিংবা নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার স্ত্রীর প্রধান পেশা কি কাজ করে এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানটা কিন্তু অবশ্যই আপনার স্ত্রী যদি চাষবাসের কাজ করে থাকে এখানে কিন্তু এগ্রিকালচার অথবা কাল্টিভেশন এরকম কিন্তু লিখতে পারেন, আর না হলে কিন্তু ফার্মার লিখতে পারেন। ওকে, তো এখানে কিন্তু লেখার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু সুবিধাভোগীর স্বাক্ষরের জায়গায় যে কৃষক এখানে ভেরিফিকেশন করছে তার কিন্তু সিগনেচারটা এখানটায় করতে হবে। ওকে, এবার সিগনেচার করার পর কিন্তু ফর্মটা ফিল আপ শেষ। এবার আপনাদের দেখে দিচ্ছি গুরুত্বপূর্ণ 12টি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে ফর্মটা আপনাকে জমা করতে হবে। এবার আবেদন ফর্মের সাথে গুরুত্বপূর্ণ কি এখানে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের বলে দিচ্ছি, মন দিয়ে কথাগুলি শুনুন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডকুমেন্টসের লিস্টের মধ্যে প্রথম আপনাকে ভেরিফিকেশন যে ফর্মটা দেখালাম অ্যানেক্সার 1 ফর্মটা, ওই ফর্মটা আপনাকে জমা করতে হবে। ফর্মের সাথে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনার কারেন্ট অ্যাপ্লিকেশন অথবা বেনিফিশিয়ারি স্ট্যাটাস, মানে আপনাদের যে দেখালাম কেবিআইডি কীভাবে বের করতে হয়, ওই যে কেবিআইডি এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ঠিকানা, আপনার নাম, বাবার নাম দেখা যাচ্ছে, ওই পেজের একটা প্রিন্ট আউট কিংবা জেরক্স কপি বের করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনাকে জমা করতে হবে। তারপরে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, এখানে কিন্তু আধার কার্ড লাগবে,
মানে আধার কার্ডের জেরক্সের নিচে যে কৃষক সে কিন্তু সিগনেচার করবে। তারপরে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড লাগবে, মানে ভোটার কার্ডের জেরক্সের নিচে যে কৃষক সে কিন্তু সিগনেচার করবে। তারপরে বলা হচ্ছে লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে নতুন যে ভোটার লিস্ট 2026-এর ওই ভোটার লিস্টে যে কৃষকের নামটা যে পাতায় রয়েছে ওই পাতার কিন্তু জেরক্স কপি লাগবে। তারপরে বলা হচ্ছে লেটেস্ট রেকর্ড অফ রাইট, মানে আরওয়ার অথবা আপনার জমির অথবা পর্চাটা কিন্তু নতুনভাবে আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং ওইটা আপনাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। ওকে, এবার এই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী হবে, বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার জমির পর্চা কিংবা রেকর্ড ডাউনলোড করবেন কিংবা বের করবেন। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। ওকে, এবার বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফার্স্ট পেজ অফ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি লাগবে। তবে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। তারপরে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে এবং তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে কৃষকের একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। তবে ওই ছবিটা কিন্তু বেশি পুরনো হলে হবে না, মিনিমাম 2 থেকে 3 মাসে পুরনো হলে হবে। ওকে, এবার এই 9টি ডকুমেন্টসের সঙ্গে যারা বিবাহিত কৃষক, যারা দ্বিতীয় পৃষ্ঠায় স্ত্রীর ইনফরমেশন দিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলো দিয়েছে, তাদের 3টি ডকুমেন্ট জমা করতে হবে। 1 নম্বরে তার স্ত্রীর এখানে সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড লাগবে, মানে আধার কার্ডের জেরক্সের নিচে তার স্ত্রী সিগনেচার করবে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্ত্রীর ভোটার আইডি কার্ড লাগবে এবং তারপরে কিন্তু এখানে লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে নতুন যে ভোটার লিস্ট যে পাতায় তার স্ত্রীর নাম রয়েছে ওই পাতার জেরক্স কপি লাগবে। এই কটি ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে সমস্ত কৃষক বিবাহিত কিন্তু তার স্ত্রী মারা গেছে, তাহলে কিন্তু অবশ্যই তার স্ত্রীর যে ডেথ সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। আশা করি বুঝতে পারলাম এখানে গুরুত্বপূর্ণ কী কী ডকুমেন্টস লাগবে। এবার এই যে আবেদনপত্র এবং এই সমস্ত ডকুমেন্টস আপনার এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করবেন, অথবা যারা পৌরসভা এলাকার অধীনে বসবাস করছেন আপনার পৌরসভাতে গিয়ে এই ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। ডকুমেন্টসগুলি জমা করার পর ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন, পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, অবশ্যই টাকা পাবেন, আর নাহলে কিন্তু আপনার নামটা বাদ যাবে। এই ছিল আপডেট এবং নতুন আপডেট অনুযায়ী যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিল তাদের অনেকের কিন্তু নাম এই কৃষক বন্ধু ভেরিফিকেশন প্রকল্পের যে লিস্ট ওখানটায় কিন্তু এসে গেছে, যার জন্য অবশ্যই আপনাদের সবাইকে একবার ওই লিস্ট চেক করতে হবে। লিস্টে নাম এলেই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এই ছিল আপডেট। তো আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।